দেখেন আজকে টপিক হচ্ছে ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আপনারা সবাই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, বলেন তো ইন্ডাস্ট্রির সংজ্ঞা কি? ইন্ডাস্ট্রি কাকে বলে? ফ্যাক্টরি। আচ্ছা, বড় পরিসরে কোনো ব্যবসা। আর কেউ কিছু বলবেন? একটু ভাবেন তো, ইন্ডাস্ট্রি আমরা কখন বলি? কোনো একটা অর্গানাইজেশনকে বা একটা কোম্পানিকে আমরা ইন্ডাস্ট্রি বলি যেখানে প্রোডাকশন হয়। আচ্ছা, যেখানে প্রোডাকশন হয়। তারপর আর কেউ কিছু বলেন? এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এদিক থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে এসে সেটাকে প্রসেসিং করে একটা আউটপুট বের করা হয়। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ওকে, এবার আসেন ইন্ডাস্ট্রি কি। দেখেন এখানে ধরেন একটা কোম্পানি, বি একটা কোম্পানি, সি একটা কোম্পানি, ডি একটা কোম্পানি, এরকম আরো অনেকগুলো কোম্পানি আছে। এখন এই প্রত্যেকটাকে কি আমরা কোম্পানি বলছি না? এখন যদি দেখেন এই কোম্পানিও মেডিসিন প্রোডিউস করছে, এরাও মেডিসিন, এরাও মেডিসিন, এরাও মেডিসিন, সবগুলো কি সিমিলার প্রোডাক্ট উৎপাদন করছে, তখন আমরা এই সবগুলোকে মিলিয়ে একটা ইন্ডাস্ট্রি বলবো। কিরকম? ইন্ডাস্ট্রি কখনো একটা হয় না। দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপরে দেখবেন যে মেডিসিন ইন্ডাস্ট্রি, তাই না? আলাদা আলাদা থাকে। আচ্ছা, এখন যখন দেখবেন যে সিমিলার প্রোডাক্ট উৎপাদন করে এরকম অনেকগুলো কোম্পানি একত্রিত হয়ে কি হয়? একটা ইন্ডাস্ট্রি হয়। একটা ইন্ডাস্ট্রি কি করে? সিমিলার প্রোডাক্ট উৎপাদন করে। দেখবেন যে মেডিসিন ইন্ডাস্ট্রি যারা, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এরপরে হচ্ছে আপনার বেক্সিমকো, এরকম যেই কোম্পানিগুলো, এরা কি করছে? মেডিসিন প্রোডিউস করছে। সো এদের সবাইকে আপনি কি বলতে পারেন? মেডিসিন ইন্ডাস্ট্রি। যারা গার্মেন্টস এর দিকে আছে তাদের সবাইকে কি বলতে পারেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তার মানে ইন্ডাস্ট্রিতে কি থাকবে? অনেকগুলো কোম্পানির একটা কম্বিনেশন। অনেকগুলো কোম্পানির একটা কম্বিনেশন। আপনারা সংজ্ঞাটা দেখেন কি বলেছে। ওকে, এখান থেকে খেয়াল করুন। র ম্যাটেরিয়ালস she was obliged both export jute to other countries and buy from them finished goods made with her raw materials. আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, ইন্ডাস্ট্রিতে আপনারা একটা কথা বলেছেন যে এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়, তাই না? আচ্ছা, এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, র ম্যাটেরিয়াল থেকে একটা আলটিমেট গুডস তৈরি হচ্ছে, একটা প্রোডাক্টস তৈরি হচ্ছে, সব এখানে কি একটা ক্যারেক্টারিস্টিক্স, সবগুলো কি একটা ক্যারেক্টারিস্টিক্স। এবং এই ইন্ডাস্ট্রিটা এর ইতিহাস কিন্তু অনেক পুরানো। একটা সময় কি ছিল? ইন্ডাস্ট্রি একটা ব্যাকওয়ার্ডনেসে ছিল, এখন ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গাতে আছে। এখন দেখবেন যে এক্সপোর্ট ইম্পোর্ট বেড়েছে, একটা সময় এক্সপোর্ট ইম্পোর্ট এত বেশি ছিল না। এবং দেশ যত ডেভেলপ হবে আপনার ইন্ডাস্ট্রি তত ডেভেলপ হবে, ইন্ডাস্ট্রি যত ডেভেলপ হবে দেশ তত ডেভেলপ হবে। দুইটার সাথে দুইটা কি কানেক্টেড। এবং এই ইন্ডাস্ট্রির সাথে আরেকটা বিষয় খুব বেশি কানেক্টেড, সেটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার। একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার যত ভালো হবে, রাস্তাঘাট যত ভালো হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম যত ভালো হবে, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট তত ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন বলেন। ইন্ডাস্ট্রি বলতে যেসব ফ্যাক্টরিগুলো আছে, যেমন বসুন্ধরা বলা যায়, তারা পেন, পেপার, গার্মেন্টস পরে আপনার অনেক ধরনের ইউজ করে, ওরাও কিন্তু ইন্ডাস্ট্রি। অবভিয়াসলি দেখেন, আপনি একটা কোম্পানির কিন্তু অনেকগুলো সেক্টর থাকতে পারে, তাই না? যেমন আপনি স্কয়ারের কথাই চিন্তা করেন, ওদের কি শুধু ফার্মাসি মানে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট? না, ওদের কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে। সো আপনি সবগুলোকে মিলিয়ে একটা ইন্ডাস্ট্রি বলতে পারবেন না, যেটা যেদিকে যাচ্ছে সেদিকের ইন্ডাস্ট্রি আপনি বলতে পারবেন। বোঝাতে পেরেছি? যেমন ধরেন কোন একটা কোম্পানি, সে কাপড় উৎপাদন করে আবার মেডিসিন উৎপাদন করে। সো মেডিসিনটাকে আপনি মেডিসিন ইন্ডাস্ট্রির ভিতরে ফেলবেন, আর কাপড়টাকে কার মধ্যে ফেলবেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে। ঠিক আছে? সো সবসময় ইন্ডাস্ট্রি কি করে? একটা সিমিলার প্রোডাক্ট উৎপাদন করে। ঠিক আছে? বসে। আর কেউ কিছু বলবেন? এবারে দেখেন না, নিড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কেন দরকার? আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কয়েকজন কয়েকটা পয়েন্ট আমাকে বলেন। এদিকে দেখার প্রয়োজন নেই যে কেন ইন্ডাস্ট্রির প্রয়োজন, বলেন তো। বিজনেসের জন্য, তারপর ইকোনমিক ডেভেলপের জন্য। আচ্ছা, তারপর কর্মসংস্থানের জন্য, মানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম রোধ করার জন্য। তারপর ফরেন এক্সচেঞ্জ বাড়ানোর জন্য। আর কেউ কিছু বলেন? এগুলো কিন্তু সব আপনারা এখানে পেয়ে যাবেন, বলেন, আপনাদের আইডিয়া ঠিক আছে। তারপর অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য। আচ্ছা, আমাদের হচ্ছে ইকোনমিতে দেশের প্রোডাক্ট উৎপাদনের জন্য। তারপর দেশের ইনকাম বাড়ানোর জন্য। ওকে, আমরা অনেকগুলো কিন্তু
কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। আপনারা যা বলেছেন প্রত্যেকটা কিন্তু এটার ইম্পর্টেন্স, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখেন আপনারা কিন্তু এখান থেকে মুখস্থ না করেও খুব ভালো লিখতে পারবেন, এটা আপনারা অলরেডি প্রমাণ করে দিয়েছেন। এই যে আপনাদের থেকে যে পয়েন্টগুলো আপনারা বললেন, অবভিয়াসলি এটাকে বানিয়ে লেখা বলে না, এটাকে বলে আপনার কনসেপ্ট আছে, আপনি জাস্ট ওই কনসেপ্ট থেকে আপনি লিখছেন। ইউনিভার্সিটিতে পড়েন এখন সবকিছু মুখস্থ বিদ্যা দিয়ে লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি বুঝবেন, ব্রেনে খাটাবেন, খাতায় লিখবেন, হয়ে গেল। আর আপনারা এখন যথেষ্ট বড় হয়েছে, এমন কোনো কিছু খাতায় লিখবেন না যেটা ইরিলিভেন্ট, তাই না? আচ্ছা, প্রথমটা দেখেন, র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট। কে যেন বলেছিলেন ইকোনমিক ডেভেলপমেন্টের কথা? এখান থেকে মনে হয় কেউ একজন বলেছে। আচ্ছা, র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট, আগেই বলেছি আপনার ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ না হয় আপনার ইকোনমি ডেভেলপ হবে না। কারণ ইন্ডাস্ট্রি আপনার বড় একটা খাত, যেখান থেকে এখান থেকে আপনার ট্যাক্স আসছে। ইন্ডাস্ট্রি এমন একটা খাত যেখান থেকে আপনার ফরেন এক্সচেঞ্জ আসছে। সো ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ হয় তার মানে আপনার ইকোনমি ডেভেলপ হবে, তাই তো? আচ্ছা, সেকেন্ড ওয়ান দেখেন, ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। আপনি মনে হয় বলেছেন ন্যাশনাল ইনকামের কথা। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কি হয়, অনেক এমপ্লয়ি কাজ করে, তো অনেক এমপ্লয়ি যখন কাজ করবে তখন কি পার ক্যাপিটাল ইনকাম বাড়বে না? পার ক্যাপিটাল ইনকাম যখন বাড়বে তখন তো অবভিয়াসলি ন্যাশনাল ইনকাম বাড়বে। চিন্তা করেন, আপনারা এখানে সবাই ধরেন ইনকাম করেন, তখন কি আমি যদি সবারটা একসাথে গ্রস করি তখন কি আমার ন্যাশনাল ইনকাম বেড়ে যাবে না? সুতরাং আপনার ইকোনমি যদি ডেভেলপ হয় তাহলে আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের পাশাপাশি কি হচ্ছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে। ন্যাশনাল ইনকামের পাশাপাশি কি হচ্ছে, পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে। দেখেন একটার সাথে একটা কিভাবে কানেক্টেড। পার ক্যাপিটাল ইনকাম বাড়ার সাথে সাথে কি হচ্ছে, আপনার ইকোনমিক স্ট্যাবিলিটি আসছে, এবং আপনার যে দৈনন্দিন লাইফ, এই দৈনন্দিন লাইফটা কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখন 10 টাকা ইনকাম করবেন তখন আপনার লাইফস্টাইল, আর যখন আপনি 20 টাকা ইনকাম করবেন তখন তার লাইফস্টাইল কিন্তু সমান না। খেয়াল করেন, তাহলে আপনার যদি এখানে পার ক্যাপিটাল ইনকাম বা ন্যাশনাল ইনকাম বাড়ে তাহলে কি আপনার ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়বে না? ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়বে কিনা বলেন? অবভিয়াসলি বাড়বে, এবং আপনার লাইফস্টাইল আরো উন্নত হবে। আচ্ছা, এবারে দেখেন সলিউশন অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এটা অলরেডি আপনারা বলে ফেলেছেন। ইন্ডাস্ট্রিতে কি হয়, অনেক ওয়ার্কার কাজ করে, এবং একটা জিনিস খেয়াল করবেন, ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বললাম, ওখানে কি হয়, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। যেমন যে স্টিচ করছে সে কিন্তু বাটনটা লাগাচ্ছে না, যে বাটন লাগাচ্ছে সে কিন্তু সুতা কাটছে না। একটা ডিপার্টমেন্টের কাজই শুধু সুতা কাটা, এক্সট্রা যে সুতাগুলো থাকবে সেই সুতাগুলো কাটবে একটা ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের কাজই হচ্ছে এটা। তাহলে আপনি আমাকে বলেন তো, কাপড়ের সুতা কাটার জন্য কি খুব বেশি এডুকেটেড পিপল প্রয়োজন আছে? মাস্টার্স করা, অনার্স করা, এরকম মানে হায়ার এডুকেশন যারা করেছে তাদের কি আসলেই প্রয়োজন আছে সুতা কাটার জন্য? না। সুতা কাটার জন্য কি প্রয়োজন? স্কিল। সুতা কাটার জন্য কি প্রয়োজন? ওই যে আপনি সুতাটা কাটছেন যাতে কাপড়টা নষ্ট হয়ে না যায়, সুতা কাটছেন আপনি যেন প্রপারলি কাটতে পারেন, এটার জন্য আপনার এক্সপেরিয়েন্স লাগে। দেখবেন যে এই ধরনের ওয়ার্কারদের প্রথমে কিছুদিন একটু ট্রেনিং দেওয়া হয়, মানে ওখানে রেখে ওই ডিপার্টমেন্টে রেখে কিছুদিন ট্রেনিং দেওয়া হয়, তখন দেখবেন তাদের স্যালারির যে পরিমাণটা থাকে, তারা যখন এক্সপেরিয়েন্সড হয়ে যায় তখন স্যালারিটা বেড়ে যায়। কেন হয় এটা? কারণ তখন তারা 1 মিনিটে 10টা প্রোডাক্ট কিন্তু সাপ্লাই দিতে পারছে, আর যখন তারা ট্রেনিং পাচ্ছে না একদম শুরুতে, তখন তাদের একটা প্রোডাক্ট সাপ্লাই দিতেই অনেকটা টাইম লাগছে। এই আপনি যখন একটা জিনিসে প্রো হয়ে যাচ্ছেন তখন ওই 1 মিনিটের মধ্যে কি হচ্ছে, ধরেন তারা 10টা শার্টের সুতা কেটে পাঠিয়ে দিচ্ছে, বাট প্রথমে কিন্তু সেটা হচ্ছে না। সুতরাং খেয়াল করবেন যে আমাদের যে আনস্কিলড লেবার বলেন, স্কিলড লেবার বলেন, বা এখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় স্কিলস। এখানে এই যে ব্রেইন, এই ব্রেইনটা এখন বেশি প্রয়োজন, কিন্তু সেটা সব সেক্টরে না। ফ্রন্টলাইনে যারা কাজ করে তাদের কিন্তু এইসব স্কিল কম থাকলেও সমস্যা নেই, তাদের লাগবে এক্সপেরিয়েন্স, তাদের হাত পাকা থাকা লাগবে, যেই কাজটা করবে সেই কাজটাকে সুন্দরভাবে যেন করতে পারে। সুতরাং আপনি ইন্ডাস্ট্রিতে এমন কিছু ওয়ার্কার কাজে লাগাতে পারছেন যারা অন্য সেক্টরে কিন্তু চাইলে জব করতে পারছে না। দেখেন আমাদের একটা 9 গ্রেড বা 8 গ্রেড 10 গ্রেডের একটা জব পেতে হলে কত দিন যাবত একটা পরীক্ষা দিতে হচ্ছে, প্রিপারেশন লাগছে, এরপরে অ্যাপ্লাই করছেন, পরীক্ষা দিচ্ছেন, রিটেল দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, ভাইবা থেকেও অনেকে বাদ হয়ে যাচ্ছেন, কতটা সংগ্রাম। সো এতদিন কি একটা মানুষ চাকরি না করে থাকবে? ধরেন সে বিফল, তখন সে কি করবে? সুতরাং দেখবেন যে একদম রুট লেভেল থেকে কাজে লাগানো যায় ইন্ডাস্ট্রিতে, এখানে অনেক বেশি এমপ্লয়মেন্ট তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। এটা বলেন তো আমাদের কান্ট্রিতে, বা আমাদের কান্ট্রি আপনি বাদ দেন, পুরো পৃথিবীর কথা চিন্তা করেন, এখানে কিছু রিসোর্স কিরকম থাকে বলেন তো? লিমিটেড। যেমন পানির কথা
করেন যে একটা সময় খুব বেশি দূর না, মোটামুটি অল্প কিছু আপনি খনন করলেই কিন্তু পানিটা পেয়ে যাবেন। কিন্তু এখন আপনি একটা টিউবওয়েল স্থাপন করার সময় দেখবেন যে অনেক গভীরে যাওয়ার পরেও আপনি পানিটা পাচ্ছেন না। যাদের বাড়ি দেখবেন যে ঝিনাইদহ, শৈলকুপা, তারপর আপনার যশোর, এই সাইডের দিকে যাদের বাড়ি, আমি যতটুকু জানি ইদানিং ওইদিকে হচ্ছে আপনার এই পানির ফ্লোটা কম, মানে অনেক টিউবওয়েলে পানি থাকে না গরমের সিজনে, বা আপনার হচ্ছে যে গরমের না শীতের সিজনে অনেক টিউবওয়েলে পানি উঠেই না, একদম ডাউনে চলে যায়। সো এটা কেন হচ্ছে? কারণ আমরা পানিটাকে এত বেশি ব্যবহার করে ফেলছি যে এখন আমরা পানিটা পাচ্ছি না। এরকম দেখবেন এই যে গ্যাস বলেন, এগুলো আমাদের সব হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এখন এই ইন্ডাস্ট্রি যখন হবে তখন আপনি ন্যাচারাল রিসোর্সের একটা প্রপার ইউটিলাইজেশন করতে পারবেন। আপনি ন্যাচারাল রিসোর্সটা কাজেও লাগাচ্ছেন এবং সেটা থেকে আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করছেন যেটা আপনার পুরো ইকোনমিতে একটা ইম্প্যাক্ট ফেলছে। বাট আমরা অহেতুক পানিটা নষ্ট করে ফেলছি, অহেতুক গ্যাস নষ্ট করে ফেলছি, ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে না? আবার দেখবেন অনেক ইন্ডাস্ট্রিতে এখন সোলার ইউজ করে, অনেক ব্যাংকে সোলার ইউজ করে, অনেক অফিস আদালতে দেখবেন যে সোলার ইউজ করছে। এই সোলার কেন ইউজ করা হয় বলেন তো? আমাদের ইলেকট্রিসিটি যাতে কম লাগে। আপনার ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য কিন্তু আমাদের লিমিটেড রিসোর্সগুলোই কাজে লাগানো হয়। সো আপনি যত ইলেকট্রিসিটি কম খরচ করতে পারবেন অত কিন্তু আপনি ওটা বাঁচিয়ে রাখছেন। ঠিক আছে? এনার্জি লাইট ব্যবহার করা হয় কেন বলেন তো? বিদ্যুৎটা যাতে আমাদের কম খরচ হয়। আমরা যত বেশি সাশ্রয়ী হতে পারবো আমাদের ইকোনমি অত বেশি ডেভেলপ হবে। কারণ আমরা যেগুলো আমাদের লিমিটেড রিসোর্স সেগুলো আমরা চাইলেই কিন্তু বাড়াতে পারি না। যেটা আনলিমিটেড বা হচ্ছে আপনার হাতে আছে আপনি চাইলেই সেটাকে প্রডিউস করতে পারেন, বাট যেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস সেটা কি আমরা চাইলেও প্রডিউস করতে পারবো? পারবো না। আচ্ছা, এবার দেখেন ইকোনমিক স্টেবিলিটি অলরেডি এখানে সাথে পড়ে ফেলেছে। আর্নিংস অফ মোর ফরেন এক্সচেঞ্জ, এদিক থেকে বলেছে যে ফরেন এক্সচেঞ্জ বাড়ে। কিভাবে বাড়ে? যখনই আপনার এক্সপোর্ট হচ্ছে তখন আপনার কি হচ্ছে, কান্ট্রিতে আমার রিজার্ভ আসছে এবং এই ফরেন এক্সচেঞ্জ যত বেশি হবে এবং ফরেন মানি আপনার কান্ট্রিতে যত বেশি ইন করবে আপনার রিজার্ভের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। রিজার্ভের পরিমাণ আপনার যত বাড়বে আপনি অন্যান্য কান্ট্রির সাথে তত বেশি পরিমাণে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, আপনার দেশকে পরিচিত করতে পারবেন। আপনার দেশকে পরিচিত করতে পারবেন যখন অন্যান্য কান্ট্রির সাথে আপনার এক্সচেঞ্জটা বাড়বে। সুতরাং আমার ফরেন এক্সচেঞ্জ যদি না আসে রিজার্ভ বাড়বে না, রিজার্ভ না আসলে ইকোনমি ডাউন। রিজার্ভ যদি না থাকে, আপনারা দেখেন না কিছুদিন পর পর রিজার্ভের বিষয়ে বলা হয়, এটা কেন বলা হয়? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যত নিচের দিকে চলে যাবে আমার কান্ট্রি কিন্তু অত ডাউনে চলে যাচ্ছে। এই কারণে রিজার্ভ একটা ব্যালেন্সে রাখতে হয়। দেখেন অনেক কান্ট্রি কিন্তু দেউলিয়া হয়ে যাচ্ছে, আমাদের আশেপাশের অনেকগুলো কান্ট্রির উদাহরণ আছে। সো এরা কেন দেউলিয়া হচ্ছে? এই দেউলিয়া হওয়ার একটা রিজন কি বলেন তো? খুব বড় একটা রিজন। দেউলিয়া হওয়ার খুব বড় একটা রিজন রিজার্ভ একদম নিচে চলে যাওয়া। আর রিজার্ভ কখন যায় নিচে? যখন আপনার ফরেন এক্সচেঞ্জ হচ্ছে না, যখন এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, আপনার ওই ক্যাপাবিলিটি নাই, আপনি কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করবেন? সুতরাং ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা মানে আপনার ফরেন এক্সচেঞ্জ বৃদ্ধি পাওয়া। ঠিক আছে? আচ্ছা দেখেন আর্নিংস অফ মোর ফরেন এক্সচেঞ্জ, এটা করে ফেলেছেন রিডাকশন অফ ডিপেন্ডেন্স টু আদার্স। ওকে, আপনি যখন ইনকাম করবেন, ধরেন আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ, যখন 5 জনই ইনকাম করছে তখন কি কারো উপর কেউ ডিপেন্ড করে? করে না। আপনারা এখন ইনকাম করেন না, একটা সময় গিয়ে আপনারাও ইনকাম করবেন, তখন কি আপনি কারোর উপর ডিপেন্ড করবেন নাকি আপনার উপর কেউ ডিপেন্ড করবে? অবভিয়াসলি আপনি তখন কারোর উপর ডিপেন্ড করবেন না। সো ইন্ডাস্ট্রি আপনি যদি বাড়াতে পারেন তখন আপনার এমপ্লয়মেন্ট বাড়তেই থাকবে, তখন আপনার ফ্যামিলি মেম্বারদের কি কাজের পরিমাণ বাড়বে, আর কাজের পরিমাণ যত বেশি বাড়বে ডিপেন্ডেন্সি অত বেশি কি হবে? কম হবে। ডিপেন্ডেন্সি অত বেশি কম হবে। এখন দেখবেন অনেকেই স্টুডেন্ট লাইফেও পড়াশোনাও করছে আবার কাজও করছে। সুতরাং এই যে দুইটা দিক একসাথে সামলাচ্ছে, সে যেমন ইকোনমিক ভাবে আপনার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তেমন তার পড়াশোনাটাও চালাচ্ছে, আবার সে অন্য কারোর উপর ডিপেন্ডেন্সি থেকে মুক্ত হচ্ছে, আবার অন্য কেউ তার উপরে ডিপেন্ড করতেছে। দেখেন বিষয়গুলো কিভাবে কানেক্টেড। সো আপনি যদি ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে পারেন, কর্মসংস্থান বাড়াতে পারেন, তাহলে আমাদের ডিপেন্ডেন্সিটা কি হবে? কমে যাবে। আচ্ছা লাস্ট ওয়ান দেখেন ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। শুরুতে আপনাদের একটা কথা বলেছি যে ইন্ডাস্ট্রির সাথে সবচেয়ে বেশি কানেক্টেড কি? ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা এরকম ভাবেই কিন্তু আপনাদের এমসিকিউ গুলো হয়। ঠিক আছে? এই যে দেখেন আমি আপনাদেরকে কোশ্চেনগুলো করছি, আপনারা অ্যানসার দিচ্ছেন, এগুলো সব কিন্তু এই স্লাইড থেকে। সো আপনাদের এমসিকিউ গুলো এই স্লাইড থেকেই হয়। আচ্ছা দেখেন তাহলে আমার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো না হয় আমার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, চট্টগ্রামের দিকে বা হচ্ছে ঢাকার দিকে আমাদের যতগুলো ইন্ডাস্ট্রি, আপনি কি দক্ষিণবঙ্গে ইন্ডাস্ট্রি পেয়েছেন ওরকম?
দক্ষিণবঙ্গ ধরেন আপনার পদ্মার ওই পারে, পদ্মার ওই পারে আপনি পদ্মার ওই পারে যদি একদম দক্ষিণে যান তাহলে বরিশাল, পটুয়াখালী, ভোলা এদিকে, আবার হচ্ছে আপনার এদিকে যশোর, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, আপনি এই সাইডের দিকে কয়টা ইন্ডাস্ট্রি আমাকে দেখাতে পারেন? না, কেন নাই বলেন তো? এটার একটা রিজন কি, কেন নাই? রাইট, ট্রান্সপোর্টেশন একটু না, ওখানে ট্রান্সপোর্টেশনই সবচেয়ে বড় ঝামেলাটা ছিল। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি ধরেন কোনো একটা কৃষি পণ্য যেটা হচ্ছে আপনি ট্রান্সফার করবেন র ম্যাটেরিয়াল হিসেবে, এখন সেই কৃষিজ পণ্যটা যদি এরকম হয় যে খুব বেশিক্ষণ যদি রাস্তায় থাকে তাহলে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি ধরেন ফ্রিজিং করে নিয়ে আসলেন, কিন্তু সেটা খুব বেশি সময় রাস্তায় থাকা মানে পচে যাওয়া। এখন আগে যখন পদ্মা সেতু ছিল না তখন আপনারা জানেন এই পদ্মা পার হতে কত সময় লাগে? আমার মনে আছে আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল লাস্ট 15 ঘন্টা। 15 ঘন্টা, এটা লাগার একটা কারণ ছিল, কোনো একটা হরতাল ছিল, আমি সালটা বলতে পারছি না, কোনো একটা বছরের জানুয়ারি মাস হবে, নির্বাচন ছিল বা এরকম কিছু একটা ছিল। তো এর আগে অনেক অবরোধ ছিল, হরতাল ছিল, তখন মেবি আমি এইচএসসি পরীক্ষা দেই বা এসএসসি দেই এরকম একটা সময়। তো তখন আমরা সকালে গাড়িতে উঠি বরিশাল থেকে, নানা বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছিলাম, তো ফিরবো, তখন সকালে 9টায় মেবি গাড়িতে উঠি আর ভোরের কাছাকাছি সময় তখন আমরা ঢাকায়। তো আমাদের বাড়িটা একদম বরিশালে, মানে সেন্ট্রাল, হ্যাঁ সদরের কাছে। তো দেখেন 15 ঘন্টা, আমি জাস্ট মিনিমাম হিসাব করলাম 15 ঘন্টা। এই যে সময়, আপনার কি মনে হয় যে সাধারণ গাড়িগুলো যত দ্রুত আসতে পারতো ট্রাকগুলো অত দ্রুত আসতো না? আপনারা যারা ওই পথে যাতায়াত করেছেন আগে তারা বলতে পারবেন, সিরিয়াল দিয়ে দুই পাশে দেখবেন যে ট্রাকের সারি থাকে, এবং একটা ট্রাক পার হতে এমনও হয়েছে 1 মাসের বেশিও লেগেছে। তারা ওখানেই খাওয়া দাওয়া করতো, ওখানেই ঘুমাতো, ওখানে আশেপাশে দেখবেন যে এরকম ঘর থাকতো ওনাদের জন্য, তো ওরা ওগুলো ইউজ করতো, ওই হোটেলে খাওয়া দাওয়া করতো, এভাবে করে এদের লাইফটা আসলে পার হতো এই ট্রাকে যারা হচ্ছে থাকে। তো এই 1 মাস বসে 15 দিন বসে যদি একটা র ম্যাটেরিয়াল আপনি ট্রান্সফার করেন, আপনি সেখানে একটা ইন্ডাস্ট্রি কিভাবে করবেন? বোঝাতে পেরেছি? আবার দেখেন আমাদের দেশে কিন্তু সহজে আমাদের দেশের ম্যাটেরিয়াল তা দিত না, আমাদের ইন্ডিয়া থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসতে হয়, চায়না থেকে নিয়ে আসতে হয়, বা আদার্স কান্ট্রি থেকে নিয়ে আসতে হয়। এখন ইন্ডিয়া যেহেতু আমাদের বেশিরভাগ বর্ডারটা কি করে কভার করছে, আমাদের দেখবেন যে ইন্ডিয়ার মানচিত্র আঁকলে আপনি বাংলাদেশের মানচিত্র অটোমেটিক হচ্ছে পেয়ে যাচ্ছে। সুতরাং আমাদের বেশি বর্ডার যেহেতু ইন্ডিয়া কভার করছে, সেহেতু আমাদের অনেক পণ্য কিন্তু ইন্ডিয়া থেকে আনতে হচ্ছে, কস্ট যাতে আমাদের কম লাগে। আপনি যত কাছের কান্ট্রি থেকে আনতে পারবেন কস্ট কিন্তু তত কম হবে। তো ইন্ডিয়া যেহেতু আমাদের খুব কাছে, ওখান থেকে আমরা ম্যাটেরিয়াল আনতেই পারি, আবার আমাদের থেকে কিন্তু ওরা ম্যাটেরিয়াল নিচ্ছে। এটাই হচ্ছে এক্সচেঞ্জ, কারণ আপনার কান্ট্রিতে যেটা উৎপাদন করতে বেশি খরচ হবে সেটা আপনি পাশের কান্ট্রি থেকে আনবেন, আবার পাশের কান্ট্রিতে যেটা একটু উৎপাদন কম হবে সেটা আপনি দিবেন। ঠিক আছে? যেমন আপনি ধানের কথা চিন্তা করেন, ধান কারা বেশি উৎপন্ন করছে? বাংলাদেশ। সো আমাদের থেকে তারা কিন্তু আমাদের চাহিদা মেটানোর পরে যেটা থাকে তারা সেটা নিচ্ছে। আবার দেখবেন পেঁয়াজ, এটা কারা বেশি উৎপাদন করে? ইন্ডিয়া। সুতরাং আমরা পেঁয়াজ উৎপাদন করতে আমাদের যত কষ্ট হবে ওদের কিন্তু কষ্ট তত কম হবে। সুতরাং আমরা কেন বেশি কষ্টে যাব? আমরা কি করছি? এভাবে করে এক্সচেঞ্জ করছি, যেটা আমার দেশে উৎপাদন করার সুবিধা সেটা আমি করছি, অন্য দেশে ট্রান্সফার করছি, অন্য দেশে যেটা সুবিধা সেটা তারা করছে, আমাদের দেশে ট্রান্সফার করছে। এটাকে বলা হয় কস্ট অ্যাডভান্টেজ, এটাকে বলা হয় কস্ট অ্যাডভান্টেজ। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কমিউনিকেশন সিস্টেম যত বেশি ডেভেলপ হবে, রাস্তাঘাট যত ডেভেলপ হবে, আমি তত দ্রুত আমার ট্রান্সপোর্টেশন করতে পারবো, আমার ট্রান্সপোর্টেশন কস্ট কমবে, এবং হচ্ছে আমার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়া মানে আমার ইকোনমি ডেভেলপ হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করতে পারেন রাস্তাঘাট ডেভেলপ হবে, রাস্তাঘাট যদি আপনি ডেভেলপ করতে পারেন ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, দুইটার সাথে কিন্তু এটা কানেক্টেড। সুতরাং আমাদের নিড ফর ইন্ডাস্ট্রিজ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে একটা সামারি করেন যে বাংলাদেশের জন্য কেন ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ, কয়েকটা পয়েন্টে সামারাইজ করেন। কি কি আসতে পারে বলেন? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তারপর ওকে, এখানেই না, এই পয়েন্টগুলো আপনারা গুছিয়ে লেখেন, এই কোশ্চেনের অ্যানসার কিন্তু শেষ। ঠিক আছে? এটা একটু খেয়াল করেন, দ্য ডিপেন্ডেন্স অফ ইন্ডাস্ট্রি আপন এগ্রিকালচার। ওকে, ইন্ডাস্ট্রি কিভাবে এগ্রিকালচারের সাথে জড়িত? এগ্রিকালচার
নিজের জন্য আর ইন্ডাস্ট্রির জন্য। প্রথম হচ্ছে নিজের জন্য আর কি ইন্ডাস্ট্রির জন্য র ম্যাটেরিয়াল। ওকে, একটু খেয়াল করেন, যারা আসছে বসে পড়েন, খেয়াল করেন এদিকে। এগ্রিকালচার কি করছে? দুইটা কাজ করছে, নিজেদের সেলফ সাফিসিয়েন্সির জন্য উৎপাদন করছে, দ্বিতীয়ত কি করছে? অন্য ব্যবসায়ী র ম্যাটেরিয়াল উৎপাদন করছে। এখন এই ইন্ডাস্ট্রির যে র ম্যাটেরিয়াল প্রয়োজন সেটা কার থেকে নিচ্ছে? এগ্রিকালচার থেকে নিচ্ছে। এই যে ফ্লোটা এগ্রিকালচার থেকে নিচ্ছে। এখন এই এগ্রিকালচারাল সেক্টরে যারা বিজনেস করছে তাদের র ম্যাটেরিয়াল যদি ইন্ডাস্ট্রি না থাকে তাহলে কারা কিনবে? যদি আমাদের দেশে ইন্ডাস্ট্রি না থাকে, ইন্ডাস্ট্রি রান না করে এবং খুব বেশি পরিসরে র ম্যাটেরিয়াল প্রয়োজন না হয়, তাহলে এই কৃষকরা তাদের যে র ম্যাটেরিয়াল যে অংশটা নিজের সাফিসিয়েন্সির পরে যেটা থাকছে কার কাছে সেল করবে? আমরা যারা আলটিমেট কাস্টমার তারা কি আমরা একদম ওই লেভেল থেকে কিনে নিয়ে আসি? বা আমাদের কি দেখেন এই যে পাটের ব্যাগ যেটা, পাটের বস্তা যেটা, বা পাট দিয়ে উৎপন্ন বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এটা কিন্তু দেখলেই আমাদের কিনতে ইচ্ছে করে। কিন্তু আপনি কি সরাসরি ওই পাট কিনে নিয়ে আসবেন? সেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন? বলেন, আপনি কি ওই পাট ধরেন গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতে পারবেন? পারবেন না। কিন্তু সেটা দিয়ে যখন একটা কিছু প্রস্তুত করা হচ্ছে আপনি সেটা ইউজ করতে পারছেন, তাই না? তাহলে এগ্রিকালচার যেমন তাদের র ম্যাটেরিয়াল সেল করতে পারবে না যদি ইন্ডাস্ট্রি না থাকে, আবার ইন্ডাস্ট্রি তাদের প্রোডাকশন রান করতে পারবে না যদি আমার এগ্রিকালচারাল সেক্টর না থাকে। বিষয়টা কিরকম দেখেন? কানেক্টেড, তার মানে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। এই জন্য আপনার এখানে মার্কটা কিন্তু ডাবল। দেখেন, যখন দুইটার সাথে দুইটা ইন্টার রিলেটেড তখন এর উপরে ডিপেন্ড করে এগ্রিকালচারের উপরে, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে। ঠিক আছে? সো এইটাই আপনারা হচ্ছে এখানে দেখাবেন। এখন আমি এভাবে করে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে আপনাদেরকে দেখালাম, তার মানে আপনাদেরও সেম ভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে হয়। ব্যাপারটা এরকম, আপনি যেভাবে বুঝতে পারছেন আপনি সেভাবে করে প্রেজেন্ট করেন। বুঝতে পেরেছেন? আপনি যেভাবে করে বুঝতে পারছেন এই ডিপেন্ডেন্সিটা আপনি সেভাবে করে প্রেজেন্ট করবেন। দেখেন এখানে কি বলেছে, if the agricultural sector develop in Bangladesh the income of the agriculturists and their purchasing power will increase। দেখেন, যদি এগ্রিকালচারাল সেক্টর আমার ডেভেলপ হয় তাহলে কি হবে? পার ক্যাপিটাল ইনকামটা কিন্তু বেড়ে যাবে। পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেলে আপনার কি হবে? পারচেজিং পাওয়ার বাড়বে। পারচেজিং পাওয়ারটা কি? পারচেজিং পাওয়ারটা কি? ক্রয় ক্ষমতা। ধরেন এখন ইনফ্লেশন চলতেছে, কথার কথা আপনি ধরে রাখেন, এখন ইনফ্লেশন চলছে, সব জিনিসের দাম অনেক বেশি, আপনার হাতে অনেক টাকা কিন্তু আপনি কিনতে পারছেন না, তখন এটা কি বলা হয়? ইনফ্লেশন। যখন আপনার হাতে অনেক টাকা কিন্তু আপনি জিনিসপত্র কিনতে পারছেন না কারণ তার প্রাইস আরো অনেক বেশি, তার মানে ইনফ্লেশন চলে। সো আপনার যখন এই ইনফ্লেশন চলে তখন পারচেজিং পাওয়ার কি হয় বলেন তো? লো হয়ে যায়। যখন ইনফ্লেশন হয় ইকোনমিতে তখন পারচেজিং পাওয়ার কি হয়? ডাউন হয়ে যায়, কারণ আপনি কিনতে পারছেন না আপনার হাতে টাকা সত্ত্বেও। এখন এই পারচেজিং পাওয়ার বাড়ানোর একটা উপায় কি? উপায় হচ্ছে আপনাকে ইকোনমিক ভাবে ডেভেলপ হতে হবে, আপনার ইনকাম বাড়াতে হবে। সুতরাং আপনি যদি এগ্রিকালচার সেক্টর ডেভেলপ করতে পারেন, ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারেন, দুইটার সাথে ইকোনমি কানেক্টেড, এবং ইকোনমির সাথে আপনার পার ক্যাপিটাল ইনকাম কানেক্টেড, পার ক্যাপিটাল ইনকামের সাথে আপনার পারচেজিং পাওয়ার কানেক্টেড, পারচেজিং পাওয়ারের সাথে আপনার ইকোনমিক স্ট্যাবিলিটি কানেক্টেড। সুতরাং আপনি এখানে ভালো করছেন মানে আপনি দৈনন্দিন জীবনে একটু ভালোভাবে চালাতে পারবেন। বোঝাতে পেরেছি? ওকে, আজকে আর পড়বেন নাকি বলেন? এই টপিকটা কি শেষ করবেন আজকে? ওকে, লাস্ট টপিকটা দেখেন একটু। লাস্ট টপিকটা উনি আরেকবার একটু এক্সপ্লেইন করতে বলেছেন। লাস্ট টপিকে যার যার সমস্যা আছে আরেকবার একটু বোঝার চেষ্টা করেন। যারা শেষে এসেছেন একটু রিল্যাক্স হয়েছেন, এখন এই টপিকটা একটু বোঝার চেষ্টা করেন, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনার এগ্রিকালচারের সাথে কে যুক্ত? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির সাথে কে? এগ্রিকালচার। আপনার এগ্রিকালচারে প্রথম এভাবে করে এক্সপ্লেইন করতে পারেন, এগ্রিকালচার তার দুইটা কাজ কি? গুরুত্বপূর্ণ দুইটা কাজ হচ্ছে নিজের সেলফ সাফিসিয়েন্সির জন্য উৎপাদন করা, দ্বিতীয়ত অন্য ব্যবসায়ের র ম্যাটেরিয়াল প্রডিউস করা। কথা হচ্ছে, কথা বলা যাবে না, এই যে কথা বলা যাবে। ওকে, দেখেন তাহলে সে নিজের জন্য যেটা উৎপাদন করছে সেটার চাহিদা মেটানোর পরে যে র ম্যাটেরিয়াল যে অন্য ব্যবসায়ের জন্য বানাচ্ছে বা অন্য ইন্ডাস্ট্রির জন্য সে র ম্যাটেরিয়াল প্রডিউস করছে, এটা সে কার কাছে সেল করবে? ইন্ডাস্ট্রির কাছে। এখন আবার ইন্ডাস্ট্রি রান করার জন্য কি প্রয়োজন? র ম্যাটেরিয়াল প্রয়োজন। ইন্ডাস্ট্রি কিন্তু আপনার র ম্যাটেরিয়ালটাকে আপগ্রেড করে প্রসেসিং করে একটা ফাইনাল প্রোডাক্ট উৎপাদন করে। সুতরাং আমরা সেই প্রোডাক্ট
শেয়ার দেখতে পাই কিন্তু র ম্যাটেরিয়াল কিন্তু আমরা দেখতে পাই না। এখন এই র ম্যাটেরিয়াল বিহীন ইন্ডাস্ট্রি আমার চলবে না। আবার ইন্ডাস্ট্রি না থাকলে এগ্রিকালচারাল সেক্টর ডেভেলপ হবে না, কারণ সে তার বিজনেসটা রান করতে পারবে না, তার র ম্যাটেরিয়াল এর কাছে সেল করতে পারবে না। এখন আপনার এটা যত ডেভেলপ হবে এটাও তত ডেভেলপ হবে, এখানে যত ডেভেলপমেন্ট হবে ইন্ডাস্ট্রি তত ডেভেলপ হবে। এবং এই দুইটার মধ্যে মজার বিষয় হলো সবচেয়ে বেশি কানেক্টেড হচ্ছে কি জানেন আপনার ইনফ্রাস্ট্রাকচার। এই দুইটা তখনই ডেভেলপ হবে যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। আর ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় আপনি কৃষি সেক্টরেও আপনি ডেভেলপমেন্ট আশা করতে পারেন না, কারণ কৃষি পণ্যটা যে আপনি সেল করছেন সেটার সাথে কিন্তু ট্রান্সপোর্টেশন জড়িত, সেটার সাথে আপনার হচ্ছে বিদ্যুৎ বলেন যা বলেন সবকিছু কিন্তু এটার সাথে কানেক্ট। এবং আপনারা দেখেন এডুকেশন কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন এবং এডুকেশনের সাথেও আবার সবকিছু জড়িত। এখন এই সবগুলো জিনিস কোথায় পড়ে? ইনফ্রাস্ট্রাকচার। সবগুলো মানে সেক্টর কোথায়? ইনফ্রাস্ট্রাকচার। আপনি ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ করতে পারবেন আপনার কান্ট্রি তত ডেভেলপ হবে, কান্ট্রি ডেভেলপ হবে, ইকোনমি ডেভেলপ হবে, ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। সুতরাং আপনার সবকিছুর সাথে কানেক্টেড কি?